ভাত কাপড়ের অনুষ্ঠানে নতুন বউয়ের হাতে তুলে দিল পান্তা ভাতের থালা। পূজারিনী তো কাঁদতে কাঁদতে ওপরে চলে যায়। মহারাজের বাবা তখন মহারাজকে বলে, এইসবের কি খুব প্রয়োজন ছিল? কেন বাঁধালি এই সমস্ত কিছু? কেন কাঁদালি মেয়েটাকে? মহারাজ কিছু বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই ঠাম্মি বলেন, চুপ, একটাও কথা বলবি না। বাড়াবাড়ির এক শেষ। মেয়েটাকে অনেক অপমান করেছো, সীমানা ছাড়িয়ে গেছো একেবারে। পিসি ঠাম্মি বলেন, ওর কোনো মাত্রা জ্ঞান নেই, সব কিছুর মাত্রা ছাড়িয়ে গেছে। ভাত কাপড়ের অনুষ্ঠানের 12টা বাজিয়ে দিল। শিব বলে, মেজদা তুই যেটা করেছিস সেটাকে কিছুতেই সাপোর্ট করা যায় না। মিলি বলে, একদম তাই, তুই কাজটা ভালো করিসনি। মহারাজ বলে, হ্যাঁ সব দোষ আমার। এই বলে ভাত কাপড়ের থালা রেখে মহারাজে চলে যায় আর বলে, থাকবই না এখানে। শিব মিলি মহারাজকে আটকাতে চেষ্টা করলে মহারাজের বাবা বলেন, একদম ওকে আটকাবি না, ওকে যেতে দে, ওর যেদিকে দুচোখ যায় ও চলে যাক। মহারাজের মা তখন মনে মনে ভাবে, বাহ, এই কয়দিনে যে জল এত দূর গড়াবে আমি তো ভাবতেই পারিনি। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এই বলে পূর্ণিমা মিটমিট করে হাসতে থাকে। এদিকে পূজারিনী নিজের ঘরে এসে বাবার ছবির সামনে কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবা এ আমার কেমন বিয়ে হলো? বাবা কেমন বিয়ে হলো? আমার জীবনটা পুরো ওলটপালট হয়ে গেল। আমার জীবনটা কেন এভাবে এলোমেলো হয়ে গেল বাবা? কেন আমার এমন একটা বিয়ে হলো বাবা? কেন এমন একটা বিয়ে হলো? এই বলে পূজারিনী কাঁদতে থাকে। তখনই পূজারিনীর কাঁধে হাত রাখেন ঠাম্মি। পূজারিনী ঠাম্মিকে দেখেই কাঁদতে কাঁদতে ঠাম্মিকে জড়িয়ে ধরে। ঠাম্মি বলে, আমি জানি মহারাজের ওপর তোর অনেক অভিমান হয়েছে, আর অভিমান হওয়াটাই স্বাভাবিক, তবু সব কিছু জেনেই বলছি, এইভাবে মহারাজকে অস্বীকার করা মনে হয় তোর ঠিক হয়নি। তখনই শিব বলে, আরে বৌদি, তুমি আমার মেজদাকে চিনতেই পারোনি, ও একটা মহা ফাজিল, ও তোমাকে খ্যাপাচ্ছিল। পূজারিনী বলে, ভাত কাপড়ের অনুষ্ঠান নিয়েও ফাজলামি? মিলি বলে, আরে বৌদি, আমার মেজদা অনেক মজার মানুষ, তুমি প্লিজ ওর সম্পর্কে আমার সামনে এই সমস্ত কথা বলো না। ঠাম্মি তখন শিব মিলিকে বলে, এই তোরা নিচে যা তো, নিচে যা, নিচে অনেক কাজ আছে, আর তোদের মা তো সবসময় সমস্ত কাজ পণ্ড করে দেয়, দেখ তো ওদিকে সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা। এ বলে ঠাম্মি শিব আর মিলিকে নিচে পাঠিয়ে দেয়। তখনই পূজারিনী ঠাম্মিকে বলে, ঠাম্মি আমার মনে হয় আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ঠাম্মি তখন পূজারিনীকে বলে, না রে, প্রত্যেকটা মানুষের উচিত নিজের দায়িত্ব নিজেরই নেওয়া, সে নারী হোক বা পুরুষ হোক। এই যে আমাকেই দেখ না, আমি কি আমার দায়িত্ব আমার সন্তানের ওপর দিয়েছি? দেইনি তো। আমি গ্রামে নিজের মতন করে থাকি, যা জমাজমি আছে সেখান থেকে যা রোজগার হয় সেই নিয়েই আমি ভালো আছি, নিজের দায়িত্ব আমি নিজেই পালন করছি। আর যদি আমার গ্রামের সেই রোজগারগুলো না থাকতো, তোর শাশুড়ি পূর্ণিমা সে কি আমাকে এই বাড়িতে টিকতে দিত? এই বলেই ঠাম্মি জিভে কামড় দেন, দিয়ে বলেন, ইস কি একটা ভুল করলাম বলতো, ঠাম্মি হয়ে নাত বউয়ের কাছে তার শাশুড়ির নিন্দা করলাম। কি আর করব বল, ও এমন একটা কাজ করে, তুইও তো এই বাড়িতে আসার পর থেকেই দেখছিস। পূজারিনী বলে, ঠাম্মি আমি বিয়ের আগেই বাবাকে বলেছিলাম আমি ফুলের দোকানটা চালাবো। ঠাম্মি বলেন, সে খুব ভালো, তবে জানিস তো পূর্ণিমা এই ব্যাপার নিয়ে খুব অশান্তি করবে, তবে তোকে সামলাতে হবে। পূজারিনী বলে, ঠাম্মি আপনি এখানে থেকে যান না। ঠাম্মি বলেন, না না, তা হয় না, আমি এখানে থাকতে পারবো না রে মা, তবে তোর সংসার তো তোকেই সামলাতে হবে, তোকে তোর নিজের দায়িত্ব নিতে হবে, এই সংসারের দায়িত্ব নিতে হবে, আর আমার মহারাজের দায়িত্ব নিতে হবে। পূজারিনী বলে, ঠাম্মি আপনি সকালেই বললেন আপনার মহারাজ হীরের টুকরো, সবার তার হীরে সহ্য হয় না। এই বলে পূজারিনী উদাস হয়ে যায়, তার চোখ বেয়ে জল পড়ে। হঠাৎ করে পূজারিনী নিজেকে সামলে নিয়ে ঠাম্মিকে বলে, ঠাম্মি আপনার হীরের টুকরো নাতি কাকে খুন করেছিল? এই কথা শুনেই ঠাম্মির চোখ মুখ শুকিয়ে আসে। ঠাম্মি বলে, দেখো নাথ বৌমা, প্রত্যেকটা সংসারেই কিছু গোপনীয়তা থাকে, আর তুমি একদিনে সেই সমস্ত গোপনীয়তা জানার চেষ্টা করো না, পারলে মন দিয়ে সংসার করো। এই বলে ঠাম্মি ওখান থেকে চলে যায়। পূজারিনী তখন মনে মনে ভাবতে থাকে, ঠাম্মি কি তবে আমার ওপরে রেগে গেলেন? উনি তো ওনার নাতি নাতনিদের মতনই আমাকে তুই করে বলতেন, আর এখন তুমি করে বলল, কেমন জানি পরপর শোনালো। এই বলে পূজারিনী নিজের বিছানার ওপরে বসে পড়ে আর কাঁদতে থাকে।